হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি ক্লাস 10 এর প্রশ্নবিচিত্রার অঙ্কের মডেল কোশ্চেন পেপার 8 যেটা রয়েছে তার দীর্ঘ উত্তর ভিত্তিক 12 দাগ থেকে অঙ্কগুলো সলভ করব। তো এর আগে আমি এই মডেল কোশ্চেন পেপারের 5 দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে দীর্ঘ উত্তর ভিত্তিক সেগুলো সলভ করে দিয়েছি। তো আজকে দেখো 12 দাগ থেকে 12 দাগের অঙ্কটা দেখো কি বলেছে। 12 দাগের 1, a স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার হলে দেখাও যে সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখাতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার, এটা বলা আছে। তাই তো প্রমাণ করতে হবে সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো এ স্কোয়ার বাই cos স্কয়ার sec স্কয়ার থিটা মানে কি 1 বাই cos স্কয়ার থিটা মাইনাস b স্কয়ার বাই b স্কয়ার ইনটু sin স্কয়ার থিটা মানে কি sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা সমান c স্কয়ার। ঠিক আছে, তাহলে এবার দেখো sin থিটা এখানে বলা আছে, তাহলে sin থিটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে, মেইন উদ্দেশ্য এখান থেকে। তাহলে cos স্কয়ার থিটা নিচে হচ্ছে লসাগু করে দাও, তাহলে উপর হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার sin স্কয়ার থিটা সমান c স্কয়ার। আচ্ছা, এবারে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা কস স্কোয়ার আছে, এটাকে তাহলে সাইনে নিয়ে যেতে হবে, তাই তো। তাহলে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার। যেটার ভ্যালু বের করতে বলা থাকবে সেই রাশিতে তোমাদেরকে কিন্তু এখানে নিয়ে যেতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান কোনাকুনি গুণ করছি সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার দেখো মাইনাস বি সাইন স্কোয়ার থিটা গুলোকে সব একদিকে নিয়ে আসো যাতে আমরা ভ্যালুটা বের করি। তাহলে মাইনাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, আর এখানে মাইনাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আছে, এটা এদিকে নিয়ে এলে কত হবে প্লাস সি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাই তো সমান। তাহলে কত হবে এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হবে এ স্কোয়ারটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে এবার সাইন স্কোয়ার থিটা যদি আমরা এখান থেকে কমন নিই তাহলে কত হবে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সাইন থিটা সমান প্লাস মাইনাস রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তাহলে প্রমাণ করতে বলা ছিল, এটা প্রমাণ করে ফেললাম। এবার দেখো 2 এর অঙ্কটা দেখো 12 দাগের 2, একটি ঘোড়া 27 ডেসিমিটার ব্যাসার্ধের কোনো বৃত্তাকার পথে দৌড়িয়ে 3 সেকেন্ডে কেন্দ্রে 70 ডিগ্রি কোণ ধারণক্ষম চাপ অতিক্রম করে। ঘোড়াটি অর্ধ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে? কি বলা আছে, 27 ডেসিমিটার ব্যাসার্ধের বৃত্তর ব্যাসার্ধ বলে দেওয়া রয়েছে, কোনো বৃত্তাকার পথে দৌড়িয়ে 3 সেকেন্ডে কেন্দ্রে 70 ডিগ্রি কোণ ধারণক্ষম চাপ উৎপন্ন করে, মানে কেন্দ্রে 70 ডিগ্রি কোণ সেটা উৎপন্ন করে 70 ডিগ্রি 3 সেকেন্ডে। তাহলে বলেছে ঘোড়াটি অর্ধ মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। অর্ধ মিনিট মানে কি, 1 মিনিট মানে কত 60 সেকেন্ড, অর্ধ মিনিট মানে হচ্ছে তার হাফ মানে 30 সেকেন্ড। তাহলে 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এখানে এঁকেছি দেখো বৃত্তের, এটা বৃত্ত আঁকলাম। তাহলে 27 ডেসিমিটার ব্যাসার্ধ যার বলে দেওয়া রয়েছে এবং কেন্দ্রে 70 ডিগ্রি এই কোণ এই সেটা উৎপন্ন করেছে। তাহলে এস যেটা বৃত্তচাপ, ধরো এটা এস, তাই তো এই পুরোটা দৈর্ঘ্য এটা এস, বোঝা গেল। তাহলে 3 সেকেন্ডে এই এস দূরত্ব যাচ্ছে, তাহলে এই এসটা আমাদেরকে আগে বের করতে হবে, তবেই আমরা 30 সেকেন্ডে বের করতে পারবো, তাই তো। তাহলে এস সমান আর ইন্টু থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ দেওয়া রয়েছে, থিটা হচ্ছে কি কেন্দ্রে যে উৎপন্ন কোণ সেটা ডিগ্রিতে আছে, সেটাকে কিন্তু রেডিয়ানে নিয়ে যেতে হবে প্রথমে, মানে বৃত্তীয় মানে ষষ্ঠিক মানে দেওয়া হয়েছে, বৃত্তিক মানে নিয়ে যেতে হবে। তাহলে ধরি 3 সেকেন্ডে উৎপন্ন চাপের দৈর্ঘ্য সমান এস ডেসিমিটার। ঠিক আছে, এই চাপটা 3 সেকেন্ডে সে উৎপন্ন করেছে দৌড়িয়ে, এখান থেকে এতটা 3 সেকেন্ডে গেছে। তাহলে কেন্দ্রে উৎপন্ন কোণ সমান কত 70 ডিগ্রি। এবার একে রেডিয়ানে করলে কি হয়, পাই বাই 180 দিয়ে গুণ করতে হয়, যেটা বলেছি যে 180 ডিগ্রি সমান কত, কিছু না মনে থাকলে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, এটা মনে রাখতে বলেছি। 1 ডিগ্রি সমান কত, 70 ডিগ্রি সমান কত, এবার উইকিং নামে করে ফেলবো, খালি এই জিনিসটা মনে রাখবো ফর্মুলাটা। তাহলে 70 ইন্টু পাই বাই 180, এবারে কি হয়, এবারে 0 0 কাটো, তাহলে 7 পাই বাই 18 এত রেডিয়ান। আচ্ছা, এবার এস সমান আর থিটা আমরা জানি, তাহলে এস এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আর এর মান কত বলা আছে 27 ডেসিমিটার, এটা বলে দেওয়া আছে আর এর মান। তাহলে আর এর জায়গায় 27 ইন্টু থিটা সমান কত হচ্ছে 7 পাই বাই 180, তাই তো। তাহলে এই 7 পাই বাই 18, তাহলে 7 পাই মানে 22 এর 7, পাই এর জায়গায় বসালাম বাই 18 যেটা আছে 18 লিখলাম। এবারে দেখো 7 7 এবার কেটে দিলাম, তাহলে এটা কত হবে, এটা হবে 33 হবে। ঠিক আছে, এখানে কাটো, 3 6 18, 3 9 27, 2 3 6, 2 11 22, 3 3 9 হয়ে গেল। তাহলে 11 3 33, এস এর ভ্যালুটা হচ্ছে 33।
33 ডেসিমিটার, তাই তো? তাহলে ঘোড়াটি 3 সেকেন্ডে কত অতিক্রম করে 33 ডেসিমিটার, মানে এস যেটা সেটা সমান কত বেরিয়েছে 33, এটা বেরিয়েছে। তাহলে ঘোড়াটি 3 সেকেন্ডে অতিক্রম করে 33 ডেসিমিটার। 1 সেকেন্ডে কত করবে 33/3, 30 সেকেন্ড অর্থাৎ অর্ধ মিনিট বলা আছে, 30 সেকেন্ডে কত করবে 33/3 × 30, তাহলে কেটে দাও 3 × 10 = 30, 33 × 10 মানে 330 ডেসিমিটার, এটাই হবে উত্তর। অতএব অর্ধ মিনিটে ঘোড়াটি 330 ডেসিমিটার দূরত্ব অতিক্রম করবে, তাহলে এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 3 12 দাগের 3, যদি 2 cos আলফা মাইনাস বিটা সমান 1 এবং আলফা বিটা পরস্পর পূরক কোণ হয় তবে আলফা ও বিটা এর মান নির্ণয় করো। তাহলে কি বলা আছে, এটা বলা আছে এটা সমান 1 এবং আলফা বিটা পরস্পর পূরক কোণ, মানে আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি পূরক কোণ। তাহলে এই দুটো শর্ত দেওয়া রয়েছে, আলফা বিটার ভ্যালু বের করতে হবে। তাহলে 2 cos আলফা মাইনাস বিটা সমান এটা 1, আলফা বিটা পরস্পর পূরক কোণ আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার এখান থেকে দেখো cos আলফা মাইনাস বিটা সমান কত হচ্ছে 1/2 হচ্ছে, তাই তো? 2টাকে ওদিকে ভাগ হয়ে যাবে, 2টা ওদিকে। এবার দেখো এই ধরনের অনেক তোমাদের কিন্তু সিচুয়েশন আসতে পারে যেখানে ধরো cos আছে tan আছে অঙ্কে, ঠিক আছে? cos আলফা মাইনাস বিটা সমান, ঠিক আছে? অনেকে থার্ড সামেটিভ পরীক্ষাও দিয়েছো, টেস্টেও দিয়েছো, যে এই ধরনের অঙ্ক কিন্তু এসেছে। cos আলফা মাইনাস বিটা সমান কি হাফ। এইখানে যে হাফটা দেওয়া রয়েছে, এই হাফ আমি দেখবো হাফের জায়গায় আমরা কি লিখতে পারি। হাফের জায়গায় এখানে দেখো cos আছে, ঠিক আছে? এই অঙ্ক তো লিখবে, এবং অন্যান্য এই অঙ্ক ধরো অনেক ক্ষেত্রে বলা থাকে আলফা বিটার ভ্যালু বের করো, বা cos আলফা মাইনাস এটা দেওয়া আছে, একটা অন্য কিছু দেওয়া রয়েছে সাইন আলফা বা সেক বা কোসেক এরকম কিছু দেওয়া রয়েছে, তার মান বের করো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাবো, cos এখানে দেওয়া রয়েছে এটা cos, এবার দেখবো যে cos কতর মান হাফ। এখানে যদি সাইন থাকে দেখবো সাইন কতর মান হাফ, ট্যান থাকলে দেখবো ট্যান কতর মান এখানে মানে হাফ, এটা মানে উদাহরণস্বরূপ বলছি, ঠিক আছে? ধরো এখানে দেওয়া রয়েছে 1/√3, দেখবো এখানে ট্যান দেওয়া রয়েছে, দেখবো ট্যান কতর মান 1/√3, ঠিক আছে? সেইভাবে এখানে যেটা থাকবে সেটা দেখবো, যে সেটা দিয়ে দেখবো যে কত cos কতর মান এখানে হাফ, ঠিক আছে? তাহলে cos আলফা মাইনাস বিটা সমান cos 60 এর মান হাফ, তাহলে cos 60 এর মান হাফ। হাফের জায়গায় আমরা লিখবো cos 60, ব্যাপারটা বোঝা গেল? cos 60 ডিগ্রি, অনেকে 60 ডিগ্রি লিখে দাও, অনেক ভুল হয় কিন্তু এক্ষেত্রে। হাফের জায়গায় আমরা লিখবো যে cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ, ঠিক আছে? তাহলে এটা সমান এটা cos 60 ডিগ্রি লিখলাম। তাহলে আলফা মাইনাস বিটা সমান কত 60 ডিগ্রি, আলফা মাইনাস বিটা সমান 60 ডিগ্রি হয়ে গেল। আচ্ছা, এটা 2 নম্বর সমীকরণ, তাহলে এটা 1, এটা 2 নম্বর সমীকরণ। এবারে অপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেবো। 1 ও 2 সমাধান করে পাই আলফা প্লাস বিটা সমান 90, আলফা মাইনাস বিটা সমান 60। তাহলে এখানে কি হচ্ছে, বিটা বিটা কেটে দাও, তাহলে 2 আলফা যোগ করে দাও, 2 আলফা সমান কত 90 প্লাস 60 মানে 150, তাহলে আলফা সমান 150/2 সমান 75। এবার এই আলফার মানটা যে কোনো একটা সমীকরণে বসাও, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি আমরা জানি, তাহলে আলফার ভ্যালু কত 75, তাহলে 75 প্লাস বিটা সমান 90, তাহলে বিটা সমান কত 90 মাইনাস 75 সমান 15, বোঝা গেল? তাহলে আলফার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখবে। তাহলে আলফা সমান 75 ডিগ্রি আর বিটা সমান কত 15 ডিগ্রি, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে? এবার দেখো 13 দাগের অঙ্কটা, একটি জাহাজের ডেক, ঠিক আছে? একটি জাহাজের ডেক জলতল থেকে 10 মিটার উঁচু, ঠিক আছে? অপু জাহাজের ডেকের ওপর দাঁড়িয়ে একটি বাতিঘরের শীর্ষবিন্দু 60 ডিগ্রি উন্নতি কোণে এবং পাদদেশ 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব এবং বাতিঘরটির উচ্চতা নির্ণয় করে, এটা মাধ্যমিক 12 সালে এসেছে, ঠিক আছে? কি বলা আছে, তাহলে জাহাজের ডেক জলতল থেকে 10 মিটার উঁচু বলে দেওয়া আছে। তাহলে একটা বলে দেওয়া আছে উন্নতি কোণ, জাহাজের ডেকের উপর দাঁড়িয়ে বাতিঘরের শীর্ষবিন্দু এত ডিগ্রি উন্নতি কোণ 60 ডিগ্রি, এবং যে বাতিঘরের যে পাদদেশ সেটা 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল। তাহলে জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব আর বাতিঘরটির উচ্চতা নির্ণয় করতে বলা আছে। তাহলে দেখো 13 দাগের 1 কি করেছি, ছবিটা এখানে এঁকেছি, ছবিটা দেখো, দেখো জাহাজের এটা কি সমুদ্র তল থেকে জলতল থেকে 10 মিটার উঁচু, তাহলে এটা ধরো জাহাজের ডেক, এই যে এ পয়েন্টটা, ঠিক আছে? তাহলে এটা ধরো বাতিঘর সিডি, ঠিক আছে? এই সিডি এটা হচ্ছে পুরোটা বাতিঘর, বোঝা গেল? তাহলে এই বাতিঘরের যে শীর্ষ সেটা যদি জাহাজের আমি ডেক থেকে দেখি কত ডিগ্রিতে 60 ডিগ্রি উন্নতি কোণ বলা আছে, তাহলে জাহাজের ডেক থেকে সে বাতিঘরের শীর্ষবিন্দু তাহলে সে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল, মানে এটা দৃষ্টিরেখা, তার সাথে অনুভূমিক যেটা সেটা 60 ডিগ্রি কোণ করেছে, এবং তার পাদদেশটা 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পেল সে, মানে এটা যে দৃষ্টিরেখা হয় তার অনুভূমিকটা মানে এটা 30 ডিগ্রি কোণে দেখতে পেল, তাহলে এটা 30 মানে এটাও 30 হবে, কেননা এ ই আর বিসি সমান্তরাল হয়,
তাই তো? তাহলে এখানে লিখেছি ধরি বাতিঘরের দূরত্ব বিসি, এটা হচ্ছে বাতিঘরের দূরত্ব, মানে এই জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব কি বিসি। তাহলে বিসি সমান কত এক্স মিটার। এবার বাতিঘরের উচ্চতা সিডি, বাতিঘরের উচ্চতা সিডি সমান কত ওয়াই মিটার, পুরোটা আমরা ধরে নিয়েছি ওয়াই আর এটা ধরে নিয়েছি এক্স। বোঝা গেল? এবারে কি বলেছি যে এগুলো সব সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ হবে। ত্রিভুজ তো এই একটা ত্রিভুজ এ ডি সি, এটাও তো একটা ত্রিভুজ, কিন্তু এই ত্রিভুজ আমরা ধরবো না। সব সময় দেখবে যে সমকোণী ত্রিভুজ কোনগুলো হচ্ছে সেগুলোই আমরা হিসেব করব। সমকোণী ত্রিভুজ কি হচ্ছে এবিসি, একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ফার্স্টে দেখবো যে কি কি বলে দেওয়া আছে। দেখো এটা জানি 10, তাই তো? এটা জানি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে ভূমি কোনটা? এই কোণ সংলগ্ন যে বাহু এটা, এটা ভূমি আর এটা হচ্ছে লম্ব। তাহলে কোণ দেওয়া রয়েছে, লম্ব দেওয়া রয়েছে, ভূমি বের করতে হবে। তাহলে আমরা কি ইউজ করব? ট্যান ইউজ করব। কেননা ট্যান থিটা সমান কি লম্ব বাই ভূমি, লম্ব আর ভূমি দুটোই রয়েছে, সেই জন্য আমরা ট্যান 30 ডিগ্রি ইউজ করলাম। ট্যান 30 ডিগ্রি সমান কি হবে? এবি বাই বিসি, এবি বাই বিসি। তাহলে ট্যান 30 এর ভ্যালু কত? 1/√3 সমান এবির ভ্যালু এখানে 10 বসিয়ে দাও বাই বিসির ভ্যালু, বিসি ধরেছো এক্স, এক্স বসালাম। তাহলে এক্স সমান কত বেরোচ্ছে? 10√3। বোঝা গেল? একটা উত্তর পেয়ে গেলাম যে বাতিঘরের দূরত্ব মানে জাহাজ থেকে বাতিঘরের দূরত্ব 10√3 এত মিটার। ঠিক আছে? এবার দেখো ত্রিভুজ এইডি, আরেকটা ত্রিভুজ আছে ত্রিভুজ এইডি, এইডি থেকে এবার দেখো x সমান 10√3 পেয়েছি। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি সুবিধার জন্য 10√3। ঠিক আছে? তাহলে ত্রিভুজ এইডি এটার ক্ষেত্রে আচ্ছা বাতিঘরের দূরত্ব, বাতিঘরের উচ্চতা চেয়েছে সিডি। আচ্ছা আমরা সিইটা জানি, সি কত? এবি সমান 10, সি সমান এটাও 10 হবে। তাহলে এটা আমি জানি 10। তাহলে বাকি আমরা ইডি যদি বের করে নিতে পারি তাহলে সি আর ইডি যোগ করে আমরা বাতিঘরের উচ্চতাটা পেয়ে যাব। তাহলে ত্রিভুজ এইডি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান কি করেছি দেখো লম্ব বাই ভূমি মানে ডিই বাই এই, সেটাই করেছি দেখো ডিই বাই এই। tan 60 এর ভ্যালু √3 বসিয়ে দিলাম, ডিই যেটা আছে ডিই রাখলাম, এটার ভ্যালু বের করতে হবে বাই এই সমান কত এক্স। এ দেখো এই আর বিসি সমান, তো তাহলে বিসি কে এক্স ধরেছিলাম, তাহলে এইও হচ্ছে এক্স হবে, তাই তো? তাহলে এই জায়গায় আমরা কি লিখলাম? এক্স লিখলাম। আচ্ছা তাহলে ডি সমান কত হবে? x√3, ডি সমান x√3 সমান এক্স এর ভ্যালু আমরা কি এক্স এর ভ্যালু কত পেয়েছি? 10√3 পেয়েছি না? এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু 10√3, সেটা এখানে বসিয়ে দিচ্ছি এক্স এর জায়গায় 10√3 ইন্টু √3 বসালাম। তাহলে কত হচ্ছে দেখো 10 ইন্টু এই √3 ইন্টু √3 মানে কত? 3। তাহলে 10 3 এটা কত হচ্ছে? 30। ঠিক আছে? তাহলে 30 হয়ে গেল, ডি সমান 30। বোঝা গেল? তাহলে ডিই এটা হচ্ছে 30। তাহলে এটা আমি লিখে দিচ্ছি 30। তাহলে বাতিঘরের উচ্চতা কত? এই যে 10 প্লাস 30, এটাই হবে বাতিঘরের উচ্চতা। অতএব বাতিঘরের যে দূরত্ব সেটা 10√3 মিটার, এটা পেয়ে গেছি আগে। এবং বাতিঘরটির উচ্চতা y সমান কত হবে? এই সিই প্লাস ইডি, সিই প্লাস ইডি সমান দেখো 10 প্লাস 30 সমান 40 মিটার, 10 প্লাস 30 সমান 40 মিটার। তাহলে এটাই হবে উত্তর। বোঝা গেল? তাহলে দুটো উত্তর, বাতিঘরের দূরত্ব পেয়ে গেলাম, বাতিঘরের উচ্চতা পেয়ে গেলাম। ঠিক আছে? এবার দেখো 13 দাগের 2, 13 দাগের 2 এরটা 150 মিটার চওড়া রাস্তার দুধারে ঠিক বিপরীত দিকে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। ঠিক আছে? 150 মিটার চওড়া একটা রাস্তা আছে, তার দুধারে ঠিক বিপরীত দিকে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটির মাঝখানে রাস্তার উপর কোনো বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা কত নির্ণয় করতে বলেছে। সহজ অঙ্ক। দেখো 150 মিটার একটা চওড়া এখানে রাস্তার দেওয়া রয়েছে। ঠিক আছে? তার 150 মিটার চওড়া রাস্তার যে কোনো একটা মাঝে যে কোনো বিন্দু থেকে কি বলেছে? দুটি স্তম্ভ রয়েছে যথাক্রমে এবি এবং ডি। ধরি প্রতিটি স্তম্ভ এবি এবং ইডি এর উচ্চতা সমান x মিটার, এটা ধরে নিয়েছি। তাহলে এই স্তম্ভ যে দুটি আছে স্তম্ভ দুটির চূড়ার উন্নতি কোণ যথাক্রমে এই বিন্দু থেকে কত হবে? একটা হচ্ছে 60 ডিগ্রি, এখান থেকে এই স্তম্ভ চূড়াটাকে দেখলে এটা 60 ডিগ্রি উন্নতি কোণ, এবং এই চূড়াটাকে দেখলে 30 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। ঠিক আছে? দৃষ্টি রেখার সঙ্গে 60, এটা দৃষ্টি রেখার সঙ্গে 30 ডিগ্রি। এবার আমাদেরকে চেয়েছে কি স্তম্ভ দুটির উচ্চতা কত? স্তম্ভ দুটির উচ্চতা সমান, সেই জন্য এটা এক্স আর এটাও এক্স দিয়েছি, দুটোই সমান উচ্চতা স্তম্ভ। এবার দেখো ত্রিভুজ রাস্তাটা চওড়া 150 মিটার। ঠিক আছে? এবার দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখো tan 60 ডিগ্রি সমান কত হবে? এ বি বাই বিসি, তাই তো? এ বি বাই বিসি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে tan 60 ডিগ্রি সমান কত হবে? এ বি বাই বিসি। তাহলে tan 60 এর ভ্যালু কত? √3 সমান এবি কত ধরেছি? এক্স বাই বিসি, তাই তো? এক্স বাই তাহলে বিসি লিখলাম,
এখান থেকে কোনাকুনি গুণ করলাম, বিসি রুট থ্রি সমান এক্স, বা বিসি সমান কত এক্স বাই রুট থ্রি। তাহলে বিসির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এক্স বাই রুট থ্রি, এখানে ছোট্ট করে আমি লিখে দিচ্ছি এক্স বাই রুট থ্রি পেয়ে গেলাম। সিমিলারলি আরেকটা কি ত্রিভুজ আছে ইডিসি, ইডিসি এর ক্ষেত্রে কি হবে tan 30 ডিগ্রি, এটা tan 30 ডিগ্রি সমান কি হবে ইডি বাই সিডি, এটা করলাম ইডি বাই সিডি করলাম, 1 বাই রুট থ্রি বসলাম tan 30 এর মান, ইডি আমরা এক্স ধরেছি, তাহলে এক্স বাই সিডি, তাহলে সিডি সমান কোনাকুনি গুণ করলে কত হবে এক্স রুট থ্রি, তাহলে সিডি সমান কত হবে এক্স রুট থ্রি, এখানে লিখে দিচ্ছি ছোট করে সিডি সমান এক্স রুট থ্রি। মেন উদ্দেশ্য হলো দেখো আমরা বিসি আর সিডিটা বের করে ফেললাম, কেন এই বিসি প্লাস সিডি সমান 150, তাই তো, তাহলে সেটাই আমরা এখানে করব। তাহলে আবার সেটাই লিখেছি দেখো বিডি সমান বিসি প্লাস সিডি, বিডি সমান বিসি প্লাস সিডি সমান কত 150 বলা আছে, বিডির ভ্যালুটা এটা 150 বলা আছে, এটা লিখলাম। এবার বিসির ভ্যালু পেয়েছি কত এক্স বাই রুট থ্রি, আর সিডির ভ্যালু এক্স রুট থ্রি, এখানে বসিয়ে দিলাম সমান 150, ঠিক আছে, এই দুটো ভ্যালু এবার বসিয়ে দিলাম এখানে সমান 150। এবার এক্স কমন নিলাম, তাহলে কত হবে 1 বাই রুট থ্রি প্লাস রুট থ্রি সমান 150, তাহলে এক্সটা আবার কমন নিলাম, 1 বাই রুট থ্রি প্লাস রুট থ্রি মানে কত 1 প্লাস 3 বাই রুট থ্রি, তাই তো, এটা সমান 150, তাহলে এক্স সমান কত হবে 150 ইন্টু রুট থ্রি বাই ফোর, ঠিক আছে, এটা উল্টে যাবে 3 প্লাস 1 এটা উপরে 4, 4 বাই রুট থ্রি হবে, ওদিকে গেলে রুট থ্রি বাই ফোর হয়ে যাবে, তাই তো, তাহলে এটা কত হবে 4 দিয়ে এখানে কাটো, 2 দুগুণে 4, 2 75 150, ঠিক আছে, তাহলে 75 রুট থ্রি বাই টু এক্স এর ভ্যালুটা, তাই তো, তাহলে এক্সটাই ধরেছিলাম যে প্রতিটি স্তম্ভের উচ্চতা, এটাই চেয়েছিল, তাহলে ওটাই পেয়ে গেলাম যে প্রতিটি স্তম্ভের উচ্চতা সমান কত 75 রুট থ্রি বাই টু মিটার, তাহলে এটাই হবে উত্তর, ঠিক আছে, ভালো অঙ্ক। এবার দেখো 14 দাগের অঙ্কগুলো দেখো, 14টা কি বলেছে, একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাস 16 সেন্টিমিটার এবং দৈর্ঘ্য 1 মিটার, ঠিক আছে, ওই দণ্ডটি গলিয়ে 8 সেন্টিমিটার উচ্চতা ও 5 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার ভূমিতল বিশিষ্ট কতগুলি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। লম্ববৃত্তাকার কি বলা আছে, লম্ববৃত্তাকার দণ্ড বলা আছে, ওটাকে গলিয়ে লম্ববৃত্তাকার কতগুলো শঙ্কু তৈরি করা যাবে। মাধ্যমিক 6 আর 3 এসছে। তাহলে দেখো যা যা আগে ভ্যালুগুলো যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা লিখে নেব, যা যা ভ্যালু দেওয়া রয়েছে, তাহলে সব থেকে সুবিধা হবে। তাহলে নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের প্রস্থচ্ছেদের ব্যাস দেওয়া রয়েছে 16 সেমি, লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাসার্ধ ধরে নিলাম, এটা R1 ধরলাম, তাহলে 16 বাই 2 8 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার দণ্ডের দৈর্ঘ্য H1 ধরে নিচ্ছি, এটা H1 ধরছি সমান 1 মিটার বলা আছে। এবার সবগুলো দেখো সেন্টিমিটারে আছে, সেই জন্য মিটারটাকে সেন্টিমিটারে করলাম 100 সেন্টিমিটার। আচ্ছা ধরি এক্সটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে, এটা ধরলাম। এবার লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ দেওয়া রয়েছে কোশ্চেনে, R2 এটা ধরলাম, এটাকে R1 ধরেছিলাম, এটাকে R2 ধরলাম 5 সেন্টিমিটার। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা এটাকে H2 ধরলাম সমান 8 সেন্টিমিটার, ঠিক আছে। এবার শর্তানুসারে এক্সটি কি ধরেছি, এক্সটি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে, তাহলে এক্সটি লম্ববৃত্তাকার শঙ্কুর যে আয়তন সমান কি লম্ববৃত্তাকার একটা যে লম্ববৃত্তাকার দণ্ড যেটাকে গলানো হয়েছিল তার আয়তন, ব্যাস এটাই হচ্ছে মেন ফান্ডা এখানে, যে দুটো আয়তন সমান করবে। এই গলানো পিটিয়ে কোনো কিছু অন্য কিছু জিনিস তৈরি করা আয়তন দুটো সমান করবে, তাহলে এক্স ইন্টু 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান পাই R1 স্কোয়ার ইন্টু H1 হয়ে গেল। তাহলে এক্স ইন্টু 1/3 ইন্টু পাই এর মান 22 এর সাথে বসিয়ে দাও, R2 এর ভ্যালু প্রত্যেকের ভ্যালু যেটা যা আছে, R2 স্কোয়ার মানে কত 5 স্কোয়ার মানে 5 ইন্টু 5 ইন্টু H2 এর জায়গায় আমি বসাচ্ছি 8, ঠিক আছে, সমান পায়ের ভ্যালু 22 এর 7 ইন্টু R1 সমান কত বলা আছে, R1 সমান 8 সেন্টিমিটার পেয়েছি, তাহলে R1 স্কোয়ার মানে 8 ইন্টু 8 ইন্টু H1 এর সমান কত 100 সেন্টিমিটার, H1 এর জায়গায় 100 দিয়ে দিলাম। এবারে হিসাব করো x সমান কি হবে, x সমান হবে এই 22 এর সাথে কেটে দাও, ঠিক আছে। আচ্ছা x সমান এখানে দেখো 8 ইন্টু 8 ইন্টু 100, ঠিক আছে, 8 ইন্টু 8 ইন্টু 100 যেটা আছে এখানে লিখলাম। আচ্ছা এবার দেখো 1/3 আছে, ওদিকে গেলে 3টা গুণ হয়ে যাবে, 3টা গুণ হিসেবে রাখলাম, আর এই 5 আর 8 যেটা সেটা ওদিকে গেলে নিচে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, এগুলো গুণ হিসেবে ছিল, তাহলে 5 ইন্টু 5 ইন্টু 8 লিখলাম। এই 8 একবারে তোমরা এখানে কেটে দিতেও পারো, কোনো ব্যাপার না। তাহলে দেখো এখানে কি হবে, এটাকে হিসাব করলে আসবে 96, তাহলে 8 এখানে কেটে দাও, এখানে করো 5 20 100 কাটো আর কি, জাস্ট 5 4 20, ঠিক আছে, তাহলে 8 4 32 3 96, তাহলে হবে 96, তাহলে x সমান হচ্ছে 96, অতএব 96টি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে, এটাই হবে উত্তর।
দুয়েরটা দেখো কি বলেছে, 2 মিটার লম্বা একটি আয়তঘনাকার কাঠের, আয়তঘনাকার বলে দেওয়া আছে, কাঠের লগের প্রস্থচ্ছেদ বর্গাকার, বর্গাকার বলা আছে এবং তার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 14 ডেসিমিটার। কি বলা আছে, 2 মিটার লম্বা বলা আছে, আয়ত ঘনাকার একটা কাঠের লগ, দৈর্ঘ্য বলা আছে 2 মিটার এবং তার প্রস্থচ্ছেদ বর্গাকার এবং প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 14 ডেসিমিটার। সবচেয়ে কম কাঠ নষ্ট করে ওই লগটিকে যদি একটি লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করা যায় তবে তাতে কত ঘনমিটার কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। ঠিক আছে, তাহলে ওটাকে কি করলাম, আয়ত ঘনাকার কাঠ ছিল, তাকে লম্ববৃত্তাকার মানে বৃত্তাকার ভূমিতল বিশিষ্ট আমি কি করলাম, লম্ববৃত্তাকার গুঁড়িতে আমি পরিণত করব। কত ঘনমিটার অর্থাৎ আয়তনটা বের করতে হবে, কত ঘনমিটার কাঠ লাগবে, কাঠ থাকবে এবং কত ঘনমিটার কাঠ নষ্ট হবে। ঠিক আছে, সেটা বের করতে হবে। তাহলে 14 দাগের 2-1টা দেখো, এই ছবিটা একটা রাফলি আমি এঁকেছি সুবিধার জন্য। দেখো আয়ত ঘনাকার কাঠ, ঠিক আছে, এটা আয়ত ঘনাকার কাঠ ছিল এটা। এখান থেকে সব থেকে কম কাঠ নষ্ট করে যে আমি লম্ববৃত্তাকার যদি আমি কাঠের গুঁড়িটা তৈরি করি তাহলে তার এই যে ভূমিতল সেটা কি বৃত্তাকার হবে। তাহলে একদম এটা যদি আমি এদিক থেকে দেখছি, ধরো তোমরা এদিক থেকে দেখছো এপাশে চোখ করে, তাহলে কি হবে, খালি এই জিনিসটা দেখতে হবে বর্গাকার যেটা, আর 2 মিটার দৈর্ঘ্য এটা বলে দেওয়া রয়েছে, আর বর্গাকার যেটা প্রস্থচ্ছেদ কত এটা 14, এটা বলে দেওয়া রয়েছে তোমাদের 14 ডেসিমিটার। এবার সবগুলো যেহেতু মিটার আছে সেজন্য 14 ডেসিমিটার মানে কত 1.4 মিটার, তাই তো, তাহলে 1.4 মিটার আমি এটাকে করে নিলাম 14 ডেসিমিটার মানে। তাহলে বাহুগুলো বলা আছে 1.4 মিটার, যে কাঠের প্রস্থচ্ছেদ যেটা কাঠের গুঁড়ির যে প্রস্থচ্ছেদ যেটা বর্গাকার তার বাহু 1.4 মিটার, 1.4 মিটার। এবার সব থেকে কম কাঠ নষ্ট করে যদি আমরা এটাকে লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করি তাহলে এপাশ থেকে দেখলে কি হবে, দেখো এটা বর্গাকার প্রস্থচ্ছেদটা আমি এঁকেছি, তাহলে এইভাবে সুবিধার জন্য তোমরা এঁকে নিতে পারো। এবারে কাঠের গুঁড়ির যে বৃত্তাকার যেটা, যে এই অংশটা সেটা কি হবে, একদম গায়ে লেগে থাকবে, মানে প্রতিটা বাহুকে সে স্পর্শ করে যাবে, তাই তো, তবেই সেটা কম কাঠ নষ্ট করে সেটা সম্ভব, তাই তো। এটা মানে একদম ম্যাক্সিমাম যে লম্ববৃত্তাকার যে ভূমিতলটা আঁকা যায় লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির সেটাই আমি এঁকেছি, অর্থাৎ সবগুলো বাহু কিন্তু স্পর্শ করে যাবে এই যে ভূমিতলের যেটা, ঠিক আছে, ভূমিতলটা। তাহলে ভূমিতলের ব্যাস কি হবে, যে ভূমিতলের ব্যাস সমান এই বর্গক্ষেত্রকার প্রস্থচ্ছেদের একটা বাহু হবে, তাই তো, এটাই হবে ভূমিতলের ব্যাস। অতএব এখানে লিখেছি আয়ত ঘনাকার কাঠের লগের দৈর্ঘ্য সমান 2 মিটার, যেটা বলা আছে, প্রস্থচ্ছেদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 1.5 মিটার, 1.4 মিটার। অতএব আয়ত ঘনাকার কাঠের লগের আয়তন সমান, আয়তনটাকে বের করে নিয়েছি 2 ইন্টু কি হচ্ছে এই দৈর্ঘ্য ইন্টু এই প্রস্থ ইন্টু উচ্চতা, 2 ইন্টু 1.4 ইন্টু 1.4, 2 ইন্টু মানে এটা 14/10 ইন্টু 14/10, তাই তো, মানে দশমিকগুলো তুলে দিলাম নিচে 10 দিয়ে, সমান কত হবে, এটা 98/25 হবে। ঠিক আছে, এটা যদি হিসাব করো তোমরা 98/25 হবে। এখানে 2 5 10, তাই তো, আর এখানে 2 5 10, 2 7 14, 14 7 98, 98/25 এত ঘনমিটার। ঠিক আছে, তাহলে আয়ত ঘনাকার কাঠের লগের আয়তনটা আমরা বের করে নিলাম। এবার দেখো কেন বের করলাম, ওই কাঠ কত নষ্ট হবে সেটা বের করার জন্য এটা বের করতে হবে। এবার কাঠের লগটিকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে লম্ববৃত্তাকার গুঁড়িতে পরিণত করলে তার ভূমিতলের ব্যাস সমান কি হবে, প্রস্থচ্ছেদের প্রতি বাহুর দৈর্ঘ্য সমান 1.5 মিটার। যে ভূমিতল যেটা এক্ষুনি বললাম যে ভূমিতলের ব্যাস যেটা হবে প্রস্থচ্ছেদের প্রতি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, ওই দুটো সমান হবে, অর্থাৎ ভূমিতলের ব্যাস কত হবে 1.4 মিটার, এটাই হবে ভূমিতলের ব্যাস, সেটাই এখানে লিখেছি যে 1.4 মিটার হবে। এবার দেখো লম্ববৃত্তাকার গুঁড়ির ভূমিতলের ব্যাসার্ধ কত হবে, আর এটা ধরে নিচ্ছি 1.4/2 সমান 0.7 মিটার। ঠিক আছে, 1.4 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, এটা ব্যাসার্ধ হয়ে গেল। তাহলে লম্ববৃত্তাকার গুঁড়ির দৈর্ঘ্য h সমান 2 মিটার, দৈর্ঘ্য তো ফিক্স থাকবে, তাই তো, এই দৈর্ঘ্য যেটা আছে এই দৈর্ঘ্য এটা তো ফিক্স থাকবে, এটা দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, বোঝা গেল। তাহলে এটাই লিখেছি দৈর্ঘ্য h সমান 2 মিটার। লম্ববৃত্তাকার গুঁড়িতে কাঠ থাকবে এটা চেয়েছে কোশ্চেনে, তাহলে πr²h লম্ববৃত্তাকার গুঁড়ির যে আয়তন πr²h, তাহলে পায়ের মান 22/7, আর এর মান হচ্ছে 0.7, তাহলে 0.7 এর হোল স্কোয়ার মানে 0.7 ইন্টু 0.7 ইন্টু h এর ভ্যালু হচ্ছে 2 বসালাম। এবার এটাকে হিসাব করো 22/7, এটা 7/10, এটা 7/10 ইন্টু 2, তাহলে এটাকে হিসাব করলে আসবে 77/25, একটা 7 কেটে দাও, এখানে 2 5 10, ঠিক আছে, তাহলে আর এখানেও কাটো 2 5 10, তাই তো, 2 11 22, তাহলে 11 সাথে 77/5 5 25, তাহলে 77/25 সমান 3.08 ঘন মিটার, তাহলে এইটা হবে উত্তর। এবার দেখো
কাঠ নষ্ট হবে। কাঠ নষ্ট হবে মানে কি, সে আয়তঘনাকার যে এই যে কাঠ টোটাল যে আয়তনটা, এই আয়তঘনের যে কাঠের যে টোটাল আয়তন আয়তঘনাকার কাঠের, এখান থেকে লম্ববৃত্তাকার যে গুঁড়ির যে কাঠ সেটা বাদ দিলেই আমার যত কাঠ নষ্ট হবে সেটা পেয়ে যাব। তাহলে আয়তঘনাকার কাঠের লগের আয়তন সেই জন্য বের করে রেখেছিলাম 98/25, তাই তো। তাহলে 98 কাঠ নষ্ট হবে কত, 98/25 মাইনাস এই যে যেটা বেরিয়েছে লম্ববৃত্তাকার গুঁড়ির যে আয়তন 77/25 বাদ দিলাম, আসছে 21/25, এটা সমান হবে 0.84, মানে 21কে 25 দিয়ে ভাগ করলে হবে 0.84 ঘনমিটার। তাহলে এটাই হবে উত্তর, কাঠ নষ্ট হবে 0.84 ঘনমিটার। তিনেরটা দেখো, আশা করি বোঝা গেল। একটি লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার এবং অন্তর ব্যাসের দৈর্ঘ্য সমান 12 সেন্টিমিটার, তাই তো। এটা বলা আছে বহির ব্যাস আর ব্যাসার্ধ ভালো করে পড়বে। বহির ব্যাসের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার, অন্তর ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা দেওয়া রয়েছে 36 সেন্টিমিটার। চোঙটিকে গলিয়ে 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। ঠিক আছে, তাহলে ফাঁপা চোঙ ছিল, এটাকে গলিয়ে কতগুলি নিরেট চোঙ তৈরি করা যাবে। তাহলে এই ধরি এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে। এবার যা যা ভ্যালুগুলি দেওয়া রয়েছে সেগুলো আগে লিখে নেবো, তারপরে আমরা সলভ করব। তাহলে ছবিটা আঁকলাম, দেখো ফাঁপা চোঙ, এটা ধরো ফাঁপা চোঙ, তার বহির্ব্যাস বলে দেওয়া রয়েছে 16 সেন্টিমিটার। তাহলে দেখো এটাই এখানে লিখেছি, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাস ও অন্তর্ব্যাস যথাক্রমে 16 ও 12 সেন্টিমিটার। তাহলে বহির্ব্যাসার্ধ এটা ধরেছি, লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ধরে নিয়েছি R1 এবং অন্তর্ব্যাসার্ধ ধরে নিয়েছি স্মল r1, এটা ক্যাপিটাল R1 স্মল r1 সমান কত, 16/2 8 আর 12/2 6 ব্যাসার্ধ, এটা 8 আর 6 সেন্টিমিটার, তাই তো। তাহলে সেটাই এখানে দেখো ফাঁপা চোঙ যেটা আমি এঁকেছি, বহির্ব্যাসার্ধ 8 আর অন্তর্ব্যাসার্ধ দেখো 6, ঠিক আছে, সেটা আমি এখানে এঁকেছি, মানে ভেতরের দেওয়ালের যে দূরত্বটা কেন্দ্র থেকে, আর এখান থেকে বাইরের দেওয়ালের যে দূরত্বটা 8 আর 6। এবার উচ্চতা দেওয়া রয়েছে দেখো 36 সেন্টিমিটার দিয়েছি। তাহলে দেখো উচ্চতা h সমান 36 সেন্টিমিটার, ঠিক আছে, ফাঁপা চোঙের ক্ষেত্রে এটা হয়ে গেল H1। ফাঁপা চোঙগুলো সব 1 1 ধরলাম, H1 R1 R1। এবার ধরি এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে। এটা নিরেট চোঙ তৈরি এখানে এঁকেছি, নিরেট চোঙের উচ্চতা দেওয়া রয়েছে 6 সেন্টিমিটার। আচ্ছা, এবার নিরেট চোঙের ব্যাস দেওয়া রয়েছে দেখো 2 সেন্টিমিটার। অতএব ব্যাসার্ধ এটাকে R2 ধরলাম, সমান কত, 1 সেন্টিমিটারের অর্ধেক। আর নিরেট চোঙের দৈর্ঘ্য H2 সমান কত, 6 সেন্টিমিটার বলে দেওয়া রয়েছে, সেটাই এখানে এঁকেছি। নিরেট চোঙে 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, হয়ে গেল। ছবিটা এঁকে নিলে এবার সুবিধা হয়ে গেল। এটা R2, এটা হচ্ছে H2, তাই তো। আর এগুলো হচ্ছে বড় R1, এটা ছোট R1, আর এটা H1, তাই তো। এবার দেখো শর্তানুসারে এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে, মানে এক্স ইন্টু পাই, নিরেট চোঙের আয়তনের সূত্রটা কি, পাই R2 স্কোয়ার ইন্টু H2, মানে পাই আর স্কোয়ার, এই যেটা সূত্রটা সেখানে বসালাম পাই R2 স্কোয়ার ইন্টু H2 সমান যে আগে যে ফাঁপা চোঙটা ছিল যেটাকে গড়ানো হয়েছিল, তাই তো। তাহলে সে তার সূত্র কি, ফাঁপা চোঙের আয়তনের পাই বহির্ব্যাসার্ধের হোল স্কোয়ার মাইনাস অন্তর্ব্যাসার্ধের হোল স্কোয়ার ইন্টু উচ্চতা, তাহলে পাই ইন্টু R1 স্কোয়ার মাইনাস ছোট r স্কোয়ার ইন্টু H1। সূত্রগুলো কিন্তু সব ভালো করে কিন্তু মনে রাখবে, মুখস্থ করবে। তাহলে এটা হলো ফাঁপা চোঙের যে এটা আয়তনটা, এটা হয়ে গেল। এবার ভ্যালুগুলো বসাই, সমাধান করি। এক্স ইন্টু পাইয়ের ভ্যালু 22/7, পাই পাই এখানে ডিরেক্টও কেটে দিতে পারো, কোনো ব্যাপার নয়। তাহলে পাইয়ের ভ্যালু এখানে 22/7 এখানে বসালাম, ইন্টু R2 এর ভ্যালু কত, R2 এর ভ্যালু এখানে বলা আছে 1 সেন্টিমিটার, তাই তো। R2 এর জায়গায় এখানে 1 এর হোল স্কোয়ার দিলাম, H2 সমান 6, H2 এর জায়গায় এখানে 6 বসালাম, সমান 22/7 ইন্টু R1 এর ভ্যালু কত, R1 এর ভ্যালু এটা পেয়েছিলাম দেখো বহির্ব্যাসার্ধ R1 সমান 8, ঠিক আছে। তাহলে পাই R1 এর জায়গায় আমরা কত লিখলাম, 8 স্কোয়ার মাইনাস এই স্মল r1 এর সমান কত, 6 সেন্টিমিটার। তাহলে স্মল r1 এর জায়গায় আমরা লিখলাম 6 স্কোয়ার ইন্টু H1 সমান 36, তাহলে H1 সমান 36 এখানে লিখলাম। এবারে হিসাব করো, 22/7 কেটে দাও যা আছে। আচ্ছা, তাহলে x সমান কত হবে, 8 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার ইন্টু 36 উপরে যেটা আছে লিখলাম, আর এদিকে কত আছে 6 ইন্টু 1 স্কোয়ার মানে 6, তাহলে মানে 1 ইন্টু 6 যেটা আছে সেটা নিচে চলে যাবে, হয়ে গেল। তাহলে এবার দেখো কাটা, 8 স্কোয়ার মানে 8 8 64 আর 6 6 36, তাহলে 64 মাইনাস 36 মানে হচ্ছে এটা 28 হবে, ইন্টু 36/6, তাই তো। তাহলে এবার কাটো 6 6 36, তাহলে 28 ইন্টু 6 সমান হচ্ছে 168, ঠিক আছে। তাহলে x সমান 168 পেয়ে গেলাম, তাই তো। কি ধরেছিলাম, ধরি এক্সটি নিরেট চোঙ তৈরি করা যাবে, ওটাই কোশ্চেনে বলা আছে যে কতগুলি নিরেট চোঙ তৈরি হবে। অতএব
কি এখানে উত্তর লিখলাম 168টি নীরের চোঙ তৈরি করা যাবে। তাহলে এটাই হয়ে গেল উত্তর। বোঝা গেল? তো 12, 13, 14 যতগুলো অঙ্ক ছিল সবগুলো সলভ হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কিছু ডাউট থাকে, জিজ্ঞাসা থাকে, তাহলে নিচে কমেন্ট করে জানাও।